নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একজন উপদেষ্টা জানিয়েছে, শেষ পর্যন্ত পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি মেনে নিতে পারে ডক্টর ইউনূস। পিআর পদ্ধতি কোনোভাবেই মেনে নেবে না বিএনপি, কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। না, আমরা খুব পরিষ্কার করে তো বলেছি যে আমরা পিআর পদ্ধতি কোনো মতেই মেনে নেব না। এদিকে বিএনপি নেতারা বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা নেই তাদের, তবে পিআর পদ্ধতি নির্বাচন কোনোভাবেই মেনে নেবে না বিএনপি। আমি কিন্তু পিআর পদ্ধতির পক্ষ বিপক্ষের লোক না, আমি বলছি আলোচনাটা পিআর পদ্ধতির প্রথম প্রফিট হইল বা সুবিধা হইলেই কারো ভোট বিফলে যায় না, নাম্বার 1। নাম্বার 2, সংসদে প্রত্যেক দলের প্রতিনিধি যাবে, মাঠে আন্দোলনটা থাকবে না, সব আলোচনা সংসদে হবে। আবার সরকার একটু দুর্বল হয়। এখন আপনি আসেন, যদি আমরা আজকে যে জায়গাটা যাচ্ছি, যে সংস্কারগুলো হবে, যে ঐক্যমত্য কমিশন যেগুলো করবে, সেগুলো কি নেক্সট পার্লামেন্ট পরবর্তী 2 বছরের মধ্যে এটাকে অ্যাপ্রুভাল দিবে, এরকম কথা আছে। পরবর্তী 2 বছরের মধ্যে যদি হয় আর নির্বাচনের পদ্ধতি যদি পিআর সিস্টেম না হয়, একটা দল চলে যাবে পার্লামেন্টে, তখন বাকিরা যে স্বাক্ষর করলো, যে আমরা যে স্বাক্ষর করলাম এইটা আমরা অ্যাপ্রুভাল দিব, তারা তো থাকবেই না। দশক নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু আলোচনা সমালোচনা ঝড় উঠে গেছে এবং বাংলাদেশে রাজনৈতিক যে দলগুলো আছে বড় বড়, তাদের ভিতরে বিভিন্ন রকমের সমস্যা দেখা গেছে। একদিকে এনসিপি, আরেকদিকে জামাত ইসলাম, আরেকদিকে বিএনপি, তাদের ভিতরে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা গিয়েছে ইতিমধ্যে। অন্যদিকে এনসিপি চাইতেছে সংস্কার ছাড়া কিছুতেই নির্বাচনে অংশগ্রহণ করবে না। তো দর্শক, এই বিষয়ে ভিডিওর কিছু অংশ শুরুতে শিরোনাম দেখেছেন, এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। তো দর্শক চলেন সম্পূর্ণ ভিডিওটা একটা লাইক দিয়ে আমরা ধৈর্য সহকারে দেখতে থাকি। তাই আগামী নির্বাচনে সংসদের উভয় পক্ষে অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। গোপন তথ্যে জানা যাচ্ছে, চূড়ান্ত ঐক্য গঠন হয়ে গেছে জামাত, চরমনাই সহ ইসলামী 8টি দলের। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। দাবি দেওয়ার দিক দিয়ে এই 8 দলের সাথে আছে হাসিনাকে বিতাড়িত করার অন্যতম কারিগর এনসিপি এবং নুরুর গণ অধিকার। এসব দলের একটিই দাবি, ভোটের অনুপাতে অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতির নির্বাচন না মানলে হুমকি আছে নির্বাচন বর্জনেরও। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একজন উপদেষ্টা জানিয়েছে, শেষ পর্যন্ত পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি মেনে নিতে পারে ডক্টর ইউনূস, তবে সেটি শুধুমাত্র সংসদের উচ্চ কক্ষের জন্য। নিম্নকক্ষ নির্বাচন আগের প্রচলিত পদ্ধতিতে হবে। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব পিআর পদ্ধতি নিয়ে। উচ্চকক্ষ নিম্নকক্ষ বিষয়টি আসলে কি, উচ্চকক্ষে পিআর সিস্টেম হলে বিএনপির কতখানি ক্ষতি হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিএনপির ওপর চাপ তৈরির কৌশল হিসাবে পিআর সিস্টেমে সংসদ নির্বাচনে দাবি তুলেছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ আরও কিছু দল। ভোটের অনুপাতে প্রস্তাবিত উচ্চকক্ষের আসন বন্টনের প্রস্তাবে বিএনপিকে রাজি করাতে এই চাপ তৈরি করা হচ্ছে। দাবি আদায়ের জন্য নিম্নকক্ষেও পিআর পদ্ধতি চাচ্ছে ওই দলগুলো, যদিও নিম্নকক্ষে পিআর পদ্ধতি তাদের লক্ষ্য নয়। তাদের দাবি, এই সরকার যেন পিআর পদ্ধতি উচ্চকক্ষের জন্য মেনে নেন। আনুপাতিক উচ্চকক্ষ না হলে নির্বাচনে অংশ নিতে রাজি না হওয়া কিংবা নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দেওয়ার পরিকল্পনা রয়েছে দলগুলোর। রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টনের প্রস্তাব বিএনপি মেনে নিলে জামায়াত, ইসলামী আন্দোলন সহ অন্য দলগুলো নিম্নকক্ষে পিআর পদ্ধতির দাবি থেকে সরে আসবে। পুরো বিষয়টি বোঝার জন্য আমাদেরকে আগে পিআর পদ্ধতি সম্পর্কে জানতে হবে। পিআর পদ্ধতি হচ্ছে ভোটের অনুপাতে সংসদ সদস্য নির্বাচন করা। মানে বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল 10% ভোট পায়, তবে সেই দল থেকে শতকরা 10 জন এমপি নির্বাচিত হবে। এখানে মূলত আসল সমালোচনা। অনেকে বলে থাকছেন, এই সিস্টেম বাস্তবায়ন হলে আমি যাকে ভোট দিচ্ছি সে এমপি না হয়ে উক্ত রাজনৈতিক দলে ঠিক করে দেওয়া প্রার্থী এমপি হবে। মানে ভোট দিলাম সিদ্দিককে, কিন্তু এমপি হবে কুদ্দুস। না, এটি সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যাকে ভোট দিবেন জিতলে সেই এমপি হবে। পিআর পদ্ধতিটা কার্যকর হবে শুধুমাত্র উচ্চকক্ষের ক্ষেত্রে। চলুন এবার নিম্নকক্ষ আর উচ্চকক্ষ সম্পর্কে জানা যাক। সংস্কারের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশের এমপি এখন আর 350 জন থাকছে না, এমপি করা হবে 400 জনকে। এই 400 জনকে বলা হচ্ছে নিম্নকক্ষ। এদের বাহিরে 100 জন জনপ্রতিনিধি থাকবেন, যাদেরকে বলা হচ্ছে উচ্চকক্ষ। মানে সংসদের অধিবেশন হবে 2 জায়গা। কোনো আইন পাশ হতে হলে 2 কক্ষেরই অনুমোদন লাগবে। 400 আসনে নিম্নকক্ষে প্রচলিত সিস্টেমে নির্বাচন হবে। মানে আপনি যাকে ভোট দিবেন জিতলে সেই এমপি হবেন। আবারও বলছি, রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা ভোটে লড়বেন। যিনি বেশি ভোট পাবেন তিনি জয়ী হবেন।
কিন্তু আসল খেলাটা হচ্ছে উচ্চ কক্ষ নিয়ে। এখানেই পিআর সিস্টেম বাস্তবায়ন হবে। উচ্চ কক্ষের জন্য কোনো আলাদা ভোট হবে না। নিম্নকক্ষের নির্বাচনে রাজনৈতিক দলগুলো যত শতাংশ ভোট পাবে, উচ্চ কক্ষে সেই ভোটের আনুপাতিক হারে ততগুলো আসন পাবে। অর্থাৎ কোনো দল নির্বাচনে 10% ভোট পেলে উচ্চ কক্ষে তারা 10টি আসন পাবে। জামায়াত, এনসিপি সহ অধিকাংশ দল এ প্রস্তাবে রাজি, কিন্তু বিএনপি একা রাজি হয়নি। দলটি চায় বর্তমানে সংসদের সংরক্ষিত নারী আসন যেভাবে নির্ধারণ হয়, উচ্চকক্ষের আসনও সেভাবে বন্টন করা হবে। মানে যদি নিম্নকক্ষে বিএনপি যদি অর্ধেক আসন পায়, তাহলে উচ্চকক্ষে বিএনপির সিলেকশন করে দেওয়া অর্ধেক জনপ্রতিনিধি এমপি হবে। সেক্ষেত্রে ছোট রাজনৈতিক দলগুলো বৈষম্যের শিকার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কিন্তু কোনো দল নির্বাচনে 10% ভোট পেলে উচ্চকক্ষে তারা যদি 10টি আসন পায়, তাহলে ইনসাফ প্রতিষ্ঠা হবে। কিন্তু বিএনপি তা চায় না। তাদের লক্ষ্য সবকিছু একাই ভোগ করার। ঐক্যমত্য কমিশন এবং অন্যান্য দল মনে করে বিএনপির প্রস্তাব মানলে সংস্কারের মূল উদ্দেশ্য পূরণ হবে না। সরকারি দল যাতে চাইলেই সংবিধান বদল করতে না পারে, তার জন্য আনুপাতিক উচ্চকক্ষের প্রস্তাব করা হয়েছে। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, উচ্চকক্ষের আসন বিন্যাস নিম্নকক্ষের অনুরূপ হলে দ্বিকক্ষের সংসদ অর্থহীন হয়ে যায়। কেন জামাতসহ বাকি দলগুলো পিআর পদ্ধতি চায়? চলুন সে বিষয়ে কিছু কথা বলে নেওয়া যাক। 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগ 49% ভোট পেয়েছিল। শেষ পর্যন্ত আসন পায় 232টি। অথচ অন্য দলগুলো অর্ধেকের বেশি ভোট পেয়েও সংসদ সদস্য পেয়েছিল মাত্র 68টি। এমপির দিক দিয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় আওয়ামী লীগ 2011 সালে সংবিধানের বড় রদবদল করে, বাদ দেয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ভোটের অনুপাতে প্রস্তাবিত উচ্চ কক্ষ থাকলে 49% ভোট পাওয়া আওয়ামী লীগ সেখানে বড়জোর 50টি আসন পেত। তখন সংবিধান